আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, আরসিটিভি সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সাথে এই মুহূর্তে আমি সোনালী। প্রথমে যে খবরের দিকে নজর রাখতে চলেছে, দীর্ঘদিনের বেহাল রাস্তা ঘিরে দুর্ভোগের শেষ নেই গ্রামবাসীদের। রায়গঞ্জ ব্লকের 10 নম্বর মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শারদাপল্লীর ঘটনা। প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। ভরা বর্ষায় হাঁটু জল পেরিয়ে চলে যাতায়াত। সবচেয়ে সমস্যায় স্কুলের পড়ুয়ারা। তাই সমস্যার সমাধানের দাবিতে বৃহস্পতিবার থেকে রাস্তা আটকে দেওয়া হয়। বারবার রাস্তার জন্য আবেদন নিবেদন জানিয়েও কোনো কাজ না হওয়ায় এবারে পথ আটকে প্রতিবাদ জানালো এলাকার মানুষজন। বৃহস্পতিবার রায়গঞ্জ ব্লকের 10 নম্বর মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শারদাপল্লীতে এই ঘটনাটি ঘটেছে। ওই এলাকায় বিএনসি মোড় থেকে পালপাড়ার দিকে যাওয়ার গ্রামীণ প্রধান সড়কটির 500 মিটার অংশের বেহাল পরিস্থিতি। প্রায় 5 থেকে 6 বছর ধরে এই রাস্তা ব্যবহার করছেন সাধারণ মানুষজন। এমনি সময় যেমন তেমন বর্ষাকালে এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে, বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রীদের। যে কোনো মুহূর্তে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। সে কারণে এদিন গ্রামের মানুষেরা একজোট হয়ে সিদ্ধান্ত নেন রাস্তা আটকানোর। বাঁশের ব্যারিকেড দিয়ে পথ আটকে চলে প্রতিবাদ কর্মসূচি। বলরাম চক্রবর্তী নামের এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, বিগত 5 থেকে 6 বছর ধরে রাস্তার এমন বেহাল পরিস্থিতি রয়েছে। জলকাদাপূর্ণ রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে পড়ে যান অনেকেই। বৃষ্টির সময় হাঁটু জল জমে যায়। বিষয়টি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদকে একাধিকবার জানালেও কেউ কর্ণপাত করেনি। আটকে দিয়েছি বলতে দীর্ঘদিন ধরে মোটামুটি 5-6 বছর হলো এই রাস্তা খুবই খারাপ অবস্থা। কেউ বাচ্চা কাচ্চা এবং কেউ যেতে পারে না, অনেকে পড়েও যায় সাইকেল নিয়ে। নানান রকম অসুবিধা, হাঁটু পর্যন্ত জল জমে যায়। আমরা মেম্বার, প্রধান, পঞ্চায়েত সমিতি, এমনকি জেলা পরিষদের যে আমাদের যে এই এলাকার যে সভাপতি পড়ে, মেম্বার পড়ে, তাকেও আমরা জানিয়েছি, কিন্তু শুধু এখান দিয়ে শোনে, এখান দিয়ে বের করে দেয়, কেউ কর্ণপাত করে না। আমরা এটা দেওয়ার কারণ হচ্ছে যেন বড় গাড়ি গেলে রাস্তাটা আরো বেশি খারাপ হয়ে যাবে, তার জন্য আমরা সাইড দিয়ে সাইকেল মোটরসাইকেল যাওয়ার জন্য রাস্তা রেখেছি। যতদিন এই মেম্বার প্রধান এই রাস্তাটাকে সারাই না করবে, আমরা ততদিন এইটুকু ব্যারিকেড দিয়ে রাখবো। শ্রীবাস বিশ্বাস নামের ওই পথ দিয়ে যাতায়াতকারী এক ব্যক্তি জানিয়েছেন, তিনি পানিশালা থেকে এই পথ দিয়ে মাঝে মধ্যেই যান। বাইক নিয়ে যাতায়াত করতে গিয়ে অনেক সমস্যা হয়, তাই রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন তিনি। কোথায় বাড়ি আপনার? পানিশালা। কোথায় যাচ্ছেন এদিকে বাড়িতে লাইনে। এই যে এখানটায় রাস্তা যে বন্ধ করে রেখেছি, কি অসুবিধা? অনেকদিন থেকে দীর্ঘদিন রাস্তাটা খারাপ হয়ে আছে, জল জমে থাকে, যাইতে খুব অসুবিধা হয় বাইক নিয়ে। এই গ্রামের লোক আটকায় রাখছে রাস্তাটা হয়। স্থানীয় বাসিন্দা স্নেহজিৎ সরকার জানিয়েছেন, বিগত 5 থেকে 6 বছর ধরে এই দুর্ভোগ পোহাচ্ছেন সকলেই। হাঁটু জল এবং কাদা মারিয়ে যাতায়াত করতে হয় তাদের। ভোটের সময় কিছু রাবেশ ফেলা হয়েছিল, তাতে অবস্থা আরো বেহাল হয়ে পড়েছে। এই রাস্তা দিয়ে শয়ে শয়ে মানুষ যাতায়াত করেন, মাঝে মধ্যে দুর্ঘটনার শিকার হন তারা। রাস্তাটা দীর্ঘদিন ধরে প্রায় বছর 5-6 ধরে খুব বাজে পরিস্থিতিতে আছে। এর আগে তো প্রায় হাঁটু পর্যন্ত জল জমা, হাঁটুর নিচে জল জমা। তো বিগত নির্বাচনের আগে আমরা দেখলাম এখানে কেউ বা কারা এই রাবিশ টাবিশ হয়তো পঞ্চায়েত থেকে ফেলা হয়েছে। তারপরে আরো রাস্তাটার অবস্থা খুব বাজে হয়ে গেছে, জঘন্য অবস্থা। কাদা দিয়ে বৃষ্টি হলেই জল টল জমে যাচ্ছে দুপাশে। আরো সেটার জন্য বাচ্চা কাচ্চা সাইকেল ফাইকেল নিয়ে যেতে, সাধারণ মানুষ যেতে গিয়ে অনেকবার পড়ে যাচ্ছে, খুব বাজে পরিস্থিতি হয়ে যাচ্ছে, হাত পা ভেঙে যাচ্ছে, খুব একটা বাজে জঘন্য অবস্থা হয়ে রয়েছে এই পার থেকে ওই পার পর্যন্ত। তো আমরা সেই জন্য এই রাস্তাটা এখানে আটকে রেখেছি এবং স্থানীয় প্রশাসনের নিকট আমরা এই সাংবাদিকদের আপনাদের মাধ্যমে আমরা বার্তা পৌঁছাতে চাই যে এই রাস্তাটা খুব শীঘ্রই যেন কোনো একটা ব্যবস্থা করুক সাধারণ মানুষের জন্য। কোনো সাধারণ মানুষ এই রাস্তার উপর দিয়ে যাতায়াতে খুব সমস্যার সম্মুখীন হচ্ছে। সন্তোষ পাল নামের স্থানীয় এক দোকানি জানিয়েছেন, বৃষ্টি নামলে স্কুলের পড়ুয়ারা সবচেয়ে বেশি সমস্যায় পড়ে। অনেকেই কাদার মধ্যে সাইকেল নিয়ে পড়ে যায়, নষ্ট হয়ে যায় ইউনিফর্ম। দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কার হয়নি, তাই অবিলম্বে রাস্তা এবং নিকাশি নালার দাবিতে সরব হয়েছেন তিনি। এখানে যে রাস্তার অবস্থা, যখন বৃষ্টি নামে অনেক
স্কুলের সময় বিশেষ করে অসুবিধা হয়। বাচ্চা কাচ্চা যখন স্কুলে যায় তখন হয়তো সাইকেলে হয়তো পড়েই গেল, তখন ওই পোশাক আশাক নিয়ে বাড়িতে চলে যেতে হচ্ছে। মানে এমন অবস্থা, মানে রাস্তাটা ঠিক হতো বা ড্রেন হতো তাহলে এই রাস্তাটা খুব ভালো হতো। কতটা জল জমে এখানে? এটা হাঁটু জল জমে যায়। এখন যদি এই রাস্তাটা মেরামত বা সাথে যদি ড্রেনটা হতো তাহলে এদিক করে লোকজনের খুব সুবিধা হতো। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম 10 নম্বর মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য বেলি পালের সাথে। তিনি জানিয়েছেন বিষয়টি উপর মহলে জানাতে হয়েছে। লোকসভা ভোটের ফল প্রকাশের পর কাজ শুরু হবে বলে আশাবাদী তিনি। দেখেন, আমি তো হচ্ছে কাজটি উপর মহলে উদ্যোগের কাছে বলা আছে, আর ড্রেনটা আমাদের পঞ্চায়েত সমিতির কাছে জমা দেওয়া আছে, রাস্তাটা জেলা পরিষদের কাছে জমা দেওয়া আছে। এখনো ভোট চলছে, ভোটের রেজাল্ট 4 তারিখে। রেজাল্টের পরে তারপর আমি আবার উপরের ঊর্ধ্বতন কর্তৃর কাছে এ বিষয়ে আলোচনা করব। আশা করি তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। বৃদ্ধা মাকে বাড়িতে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে নিজের ছোট ছেলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আজ এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার সুভাষগঞ্জের কোদগ্রাম এলাকায়। নিজের স্বামীর বাড়ির সামনে ধর্নায় বসে রয়েছেন ওই বৃদ্ধা। প্রতিবেশীরা চাইছেন ওই বৃদ্ধাকে নিজের ঘর ফিরিয়ে দেওয়া হোক। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করছেন অভিযুক্ত ছোট ছেলে স্বপন সরকার। তার দাবি, তিনি 30 বছর ধরে মায়ের সেবা করেছেন। মায়ের জায়গা পর্যাপ্ত অর্থ দিয়ে কিনে নিয়েছেন তিনি। ছেলেরে বাড়িতে উঠতে দেয় না। আচ্ছা, কেন? খাওয়া দেয় না, বাড়িতে উঠতে দেয় না। তো এই জায়গাটা কার ছিল? জায়গাটা আমার স্বামীর নামে আছিল। আচ্ছা, তারপর কি হলো? কি হয়েছে না হয়েছে বাবা আমি বুঝতে পারি না। ছয়কাটা জায়গা ছিল, সেটা সেটা নাকি শুনলাম মা নাকি ওকে দিয়ে দিছে, ওর নামে করে দিছে আমার মা। আমরা কেউ জানি না। লিখে দিয়েছে বাড়িটা? না, লিখে দেয়নি। আমি বিক্রি করছি, আমার কাছে আমি কিনে নিচ্ছি, আমি প্রুফ দেখাই দিব। আমি মনে করতেছি এটাকে মার কাছে হাতিয়ে নিচ্ছে। যদি সোজা পথে না যায় তাহলে তো প্রশাসন জানাতে হবে। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীর আলো দেখালো, আজ সেই মাকেই ঘরে ঢুকতে বাধা দিল ছেলে। এমনই চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকলো রায়গঞ্জ থানার অধীন সুভাষগঞ্জের কোদগ্রামের মানুষজন। ঘরে ঢুকতে না পেরে দাওয়ায় বসে রইলেন 80 ঊর্ধ্ব মঙ্গলা সরকার। এমন দিন যে তাকে দেখতে হবে স্বপ্নেও ভাবেননি তিনি। স্থানীয় সূত্রে খবর, কোদগ্রামের বাসিন্দা মঙ্গলা দেবীর 5টি ছেলে এবং 4টি মেয়ে। কদিন আগে গত হয়েছেন বড় ছেলে, স্বামীও মারা গিয়েছেন বহু আগেই। এতদিন ছোট ছেলে স্বপন সরকারের সঙ্গে নিজের বাড়িতে বসবাস করতেন ওই বৃদ্ধা। তার মেয়ে রিনা কীর্তনিয়া জানিয়েছেন মাকে কখনো তাদের বাড়িতে যেতে দিতেন না ছোট ভাই অর্থাৎ বৃদ্ধার ছোট ছেলে। কয়েক মাস আগে মেয়েরা জোর করে মাকে নিয়ে যেতেই নিজের স্বামীর ঘরের দরজা চিরতরে বন্ধ হয়ে যায় মঙ্গলা দেবীর। মাকে আর ঘরে তুলতে চায় না ছোট ছেলে। বৃহস্পতিবার মেয়েরা মাকে ঘরে ঢোকাতে এলে শুরু হয় বচসা। যে মা চলো, মা বললো যে না গেলে পরে বকা দিবে। তখন আমি আমার ভাইয়ের কাছে ফোন করলাম যে ভাই মাকে নিয়ে গেলাম, বলে কি না নেওয়া হবে না। কেন রে নেওয়া হবে না? মার শরীর ভালো না, দিদি বাড়ি কীর্তন হচ্ছে, ভোগ হচ্ছে, যা নিয়ে যাবো না? না নিয়ে যাবো না। নিয়ে যাবি না? যদি নিয়ে যাস তাহলে একবারে নিয়ে যেতে হবে। তখন ওই মুহূর্তে মাকে বের করে আমার এই দিদি আর আমার বড় দিদি ছিল, নিয়ে গেছি। হ্যাঁ, মা ওইবারে শুধু সবসময় কান্নাকাটি করে যে হলো আমি আমার স্বামীর বাড়িতে যেতে পারতেছি না, আমার স্বামীর বাড়িতে আমি যাবো, আমাকে দিয়ে আসো। আজকে সকালবেলা আসছি, এসে বলছি চলো, আজকে ও হাটে যায়নি, হাটে যাওয়ার আগে তোমাকে এই বাড়িতে নিয়ে যাবো। তো নিয়ে আসলাম, মা আমরা এই 3 বোন মিলে নিয়ে আসলাম। নিয়ে আসার বললাম ভাই দরজা খোল, গেট খোল। কেন রে? কিসের জন্য? মাকে নিয়ে আসি, মা এই বাড়িতে থাকবে। আমি না, মাকে থাকা হবে না, এখন ঢুকতে দিব না, না গেট খুলবো না। সেটা নাকি শুনলাম মা নাকি ওকে দিয়ে দিছে, ওর নামে করে দিছে আমার মা। আমরা কেউ জানি না, আমরা কেউ আদার্স কোনো লোক আমরা জানি না। মা নাকি ও স্বপন সরকারের নামে লিখে দিছে, পরে শুনতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের একটাই বক্তব্য যে মা যদি ওর নামে লিখে দেয় তাহলে শেষকালটা তো মা ওকে দেখা উচিত। ছোট ছেলের বাধা পেয়ে বাড়ির দরজায় বসে পড়লেন মঙ্গলা দেবী। তিনি চান বাকি জীবনটা স্বামীর ঘরেই কাটাতে। জানা যায় বৃদ্ধার নামে যে জায়গাটি ছিল সেটি তার ছোট ছেলের নামে করা হয়েছে। কখন কিভাবে তা হলো তা বলতে পারছেন না বৃদ্ধা। ছেলেরে বাড়িতে উঠতে দেয় না। আচ্ছা, কেন? খাওয়া দেয় না, বাড়িতে উঠতে দেয় না। এই মেয়ের বাড়ি ঘুরিয়া ঘুরিয়া খাই। আচ্ছা, ওর বাড়ি খাই, এইভাবে দিন কাটাইতেছি। এখন আজকে কি করলেন? আজকে মেয়েরা ঝামেলা করতেছে যে তোমার ঘরে তোমাকে উঠে দিয়ে আসি, তা দিবে না। কেন ঢুকতে দেবে না বলছে? ঢুকতে দিবে না, ওর ব্যাপার। যে বাড়ি আমার। তো এই জায়গাটা কার ছিল? জায়গাটা আমার স্বামীর নামে আছিল। আচ্ছা, তারপর কি হলো? কি হয়েছে না হয়েছে বাবা আমি বুঝতে পারি না, জিজ্ঞাসা করে না। আপনার কি ঘর আছে এখানে?
ওই যে ওই টিনের ছাপড়াটা উঠে দিছে। আচ্ছা, হ্যাঁ সেখানেই ছিলেন? হ্যাঁ, এই যে এইখানে আসছিলাম। সেখানেই ছিলেন? না, তাই যে 1 বছর ধরে মেয়েদের বাড়ি ঘুরে বেড়াই। আগে কি এখানেই ছিলেন? হ্যাঁ, এইখানেই ছিলাম। অন্যদিকে আমরা কথা বলেছিলাম পাশে অবস্থিত বৃদ্ধার আরেক ছেলে গণেশ সরকারের সঙ্গে। তিনি জানিয়েছেন তার আর্থিক অবস্থা শোচনীয়। মা আগে ছোট ভাইয়ের বাড়িতেই থাকতেন। শোনা যাচ্ছে জায়গাটি ভাইয়ের নামে করা হয়েছে। তার অভিযোগ ওই ভাই জায়গা হাতিয়ে নিয়েছে। মা তো ধর্ণা দিয়ে বসে আছে কেন? এই তো খাওয়া নেই, দাওয়া নেই, বাসস্থান নেই, কেন দেখছেন না আপনারা? আমি অসহায়, আমি পারছি না। আচ্ছা, আচ্ছা, আমার ভাই পারবে, মাকে ঢুকতে দিচ্ছে না। আমার গ্রামের ছেলেরা, আমার বোন টোনা সবাই মিলে আমরা নিয়ে গেছি, মাকে ঢুকতে দিচ্ছে না। আপনার মা কি ওখানেই থাকতেন? না, আমার মা আমার বড় ভাই থাকতেন, বড় ভাই মারা গেছে। আচ্ছা, হ্যাঁ, আমি এর আগে একবার নিয়ে গেছিলাম মাকে রাখার জন্য, যে ভাই মা তো এখানে থাকবে, তো মাকে ঢুকতে দিচ্ছে না, থাকতে দিচ্ছে না। ওনার স্বামীর যে জায়গাটা, সেই স্বামীর জায়গা কি এটাই কি? হ্যাঁ, ওটাই বাড়ি। ওইখানে জায়গাটা তো ওনার নামই আছে নাকি? আমি জানি যে বাবা, মা বলতেন আমাকে যে বাবা মাকে জায়গা দিয়ে গেছে। আচ্ছা, এতটুকু আমি। কিন্তু ভাই তো বলছে জায়গাটা সম্পূর্ণ ওনার। এত ভাই একটু আগে বললো যে ভাই কিনে নিচ্ছে মার কাছ থেকে। হ্যাঁ, কিনে নিচ্ছেন, কিভাবে কিনে নিচ্ছে আমি জানি না। সেটা আপনারা জানতেন না? না, আমরা জানি না। আমাদের প্রশ্ন হলো তো আমাদের কেন বললেন না? কি মনে হচ্ছে ছোট ভাই কি করেছে? আমি মনে করতেছি এটাকে মার কাছে হাতিয়ে নিচ্ছে। অন্যদিকে এই ঘটনার জেরে হতবাক প্রতিবেশীরা। তারা সকলেই বৃদ্ধার পাশেই দাঁড়িয়েছেন। তারা চান বৃদ্ধাকে নিজের বাড়িতে থাকতে দেওয়া হোক। এখন কি বলবো, এনার তো 5 ছেলে, 1 ছেলে বড় ছেলে মারা গিয়েছে রিসেন্ট, কিছুদিন আগে শ্রাদ্ধ শান্তি হলো, তো আরো 4 ছেলে আছে। তো আমরাও চাই যে 4 ছেলে মিলে ওনাকে একটু সহযোগিতা করুক। ওনার নিজের জায়গা আছে, সেই জায়গাটা শুনেছি যে ছোট ছেলে নাকি কিভাবে রেজিস্ট্রি করেছে, এখন তো বয়স্ক মহিলা কিছু বলতেও পারছে না, বলে যে আমার কিছু মনে নেই কিভাবে নিয়েছে না নিয়েছে। কিন্তু আমরা গ্রামের সমস্ত লোক চাচ্ছি যেন ওনার স্বামীর জায়গাতে যেন থাকতে পারে। এদিন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় পঞ্চায়েত সদস্য। তিনি জানিয়েছেন সহজভাবে বৃদ্ধাকে ঢুকতে না দিলে প্রশাসনের দ্বারস্থ হবেন তিনি। বক্তব্য ওরা বলছে যে মার যে 4 কাঠা না 5 কাঠা না 6 কাঠা জায়গা আছে, সেই জায়গাটা এনার ছোট ছেলে, যাই হোক লোকটা বোকা টাইপের ছিল, লিখিত রেজিস্ট্রি দিয়ে দিয়েছে। এবার ওদের কথা হচ্ছে যে মার জায়গা যখন তোরা নিলি, তাহলে মাকে খাওয়ানোর দায়িত্ব তোর, রাখার দায়িত্ব তোর, দেখাশোনার দায়িত্ব তোর। এবার এর ছোট ছেলে বলছে যে না, যেহেতু আরো 5 ভাই আছে, সবাই মিলেই দেখবে। এখন তো ধর্ণা দিয়ে বসে আছে। এখন আমি আসছে, সকালবেলা আমি এসেছিলাম, এসে ছোট ছেলেকে বললাম যে দেখ ভাই, যখন তুই মা যখন এসছে, মা তো এনার তো ঘর আছে, থাকার ঘরে রাখ, তারপর বিকেলে বেড়ার লোক সবাইকে জানা, আসুক, মিটিং বসুক, কি করবে না করবে তারপর ডিসিশন নেওয়া যাবে। সেতে রাজি না, ঢুকতেই দিবে না, এই অবধি হয়ে আছে। এখন কি করবেন? এখন দেখি প্রশাসনকে তো যদি সোজা পথে না যায় তাহলে তো প্রশাসনকে জানাতে হবে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বৃদ্ধার ছোট ছেলে স্বপন সরকার। তিনি জানিয়েছেন বাড়ির জায়গা মায়ের থেকে কিনে নিয়েছেন তিনি। মাকে 30 বছর ধরে সেবা করেছেন। এখন সব ভাইরা মিলে সিদ্ধান্ত নেওয়া হবে। অভিযোগ করছে বাড়িটা নাকি মা আপনাকে লিখে দিয়েছে। অভিযোগ করলে তো হবে না, সেটা প্রুফ করুক, আর আমি প্রুফ করবো যে এটা আমার কিনা। তো বাড়িটা মায়েরই ছিল। একদিন তো সব ভাইরাও ছিল, সবারই ছিল। আপনাকে কি লিখে দিয়েছে বাড়িটা? না, লিখে দেয়নি তো, আমি বিক্রি করছি আমার কাছে, আমি কিনে নিচ্ছি, আমি প্রুফ দেখাই দিব। আচ্ছা, বলছি এখন মা বসে আছে, কি করবেন আপনি? সব ভাইরা ডিসিশন যেটা নিবে সেটাই করবে। সব ভাইরা যদি খরচা বাবদ মায়ের জন্য 1 টাকা করে দেয়, আমি 100 টাকা খরচা করবো। এটা আমার চ্যালেঞ্জ। আমি সারা জীবন মায়ের সেবা করে আসি, 30 বছর থেকে মায়ের। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। অনাবৃষ্টিতে ক্ষতির মুখে উত্তর দিনাজপুর জেলার ভুট্টার ফলন। দীর্ঘ কয়েক মাস ধরে বৃষ্টি না থাকায় এই সমস্যা তৈরি হয়েছে। এবারে বিঘা প্রতি ভুট্টার ফলন একেবারে কমে গিয়েছে বলে মত চাষীদের। সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন উপকৃষি অধিকর্তা। লাভ তো হবে না, এবার উল্টা লস হবে। ভুট্টার যে জল অসুবিধা, জল দিতে হয় বারবার, আর বৃষ্টি নাই, মেশিনে জল দিয়ে টাকা বেশি লাগছে। এবার এমনিতে ভুট্টা হয়নি, লস হবে। ব্যাপার হচ্ছে এবার লাভ হবে না, কিছু লসে আসবে। আর জল দিছি মোটামুটি 5 সের জল দিছি, তাও সেরকম ফলনটা পাইনি। গতবার এর থেকে ফলনটা ভালো পাইছিলাম। সব মিলের থেকে মানে যে খরচা হয়েছে, মানে এখনো মেশিন ভাড়াটা দিতে পারিনি এখনো। তো এবছর একটু তো পিকিউলিয়ার সিজন গেল, গোটা ভারতবর্ষেই একটা এই সময় কিছুদিন আগে পর্যন্ত একটা তীব্র তাপপ্রবাহ ছিল, যেটা দেরি করে ওঠে গ্রীষ্মকালীন ভুট্টা। সেইটা ওই যখন তীব্র তাপপ্রবাহ চলছিল কিছুদিন, সেই সময়
জলের টান পায়। জলের টান পেলে ফলন একটু তো কমবেই। বিগত কয়েক মাস ধরে অসহ্য গরমে অতিষ্ঠ হয়েছিলেন সাধারণ মানুষ। প্রবল দাবদাহে ক্ষতির মুখে পড়ছিল সাধারণ কৃষকরা। অনাবৃষ্টির জেরে জমির ফসলে ব্যাপক ক্ষতি হয়। এবারে উত্তর দিনাজপুর জেলা জুড়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ভুট্টা চাষিরা। সাধারণত উত্তর দিনাজপুর জেলায় ধান গম চাষের পাশাপাশি ব্যাপক পরিমাণে ভুট্টার চাষ হয়। প্রতি বছরই ভুট্টার উপরে নির্ভর করে থাকে অধিকাংশ কৃষক। লাভও যথেষ্টই হয়, কিন্তু এবারে বদলে গিয়েছে সেই চিত্র। কয়েক মাস আগে বেশ আশা করেই ভুট্টার ফলন করেছিলেন চাষিরা, কিন্তু প্রবল গরম আর অনাবৃষ্টির জেরে ফলন মার খেয়েছে। বর্তমানে ভুট্টা জমি থেকে ঘরে তুলছেন চাষিরা। তারা বলছেন গতবারের তুলনায় এবারে ভুট্টার ফলন একেবারে কম হয়েছে। চাষিরা বলছেন বৃষ্টি না হওয়ার কারণে সাবমার্সিবল দিয়ে জল দিতে হয়েছে জমিতে, বিদ্যুতের খরচ হয়েছে অনেকটাই, কিন্তু ভুট্টার দানা ভালো হয়নি। অন্যান্য বছর যেখানে বিঘা প্রতি 18-19 কুইন্টাল ফলন হতো, এবারে 15-16 কুইন্টালে আটকে গিয়েছে। ফলে ক্ষতির মুখে পড়তে হয়েছে তাদের। লাভ তো হবে না এবার, উল্টা লস হবে। কেন কেন? ভুট্টার যে জল অসুবিধা, জল দিতে হয় বারবার, আর বৃষ্টি নাই, এই জন্য অসুবিধা। কতদিন ধরে বৃষ্টি নেই? প্রায় অনেক দিন ধরে, যবে থেকে ভুট্টা চালু হয়েছে লাগানো তবে থেকে জল নাই। আর তাহলে কিভাবে ভুট্টাগুলো চাষ করলে এই যে যতটুকু মেশিনে জল দিয়ে, টাকা বেশি লাগছে। এবার এমনি তো ভুট্টা হয়নি, লস হবে এবার, প্রচুর লস। দানা 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 একদমই হয়নি। তো কি করবে তাহলে? এই লস হলে কি করে খাবে, কি করে চলবে? এটাই তো কথা, কিভাবে চলবো আমরা। 2 বিঘা ভুট্টা হয়েছে 15-16 কুইন্টাল। আর অন্যবার কতখানি থাকে? অন্যবার বেশি থাকে, বিঘায় 17 কুইন্টাল করে আসতো। আর এই বছর কত আসছে? এবার আসেনি, এবার 10-12 কুইন্টাল করে আসছে। তাহলে তো এই যে ডিফারেন্সটা, তাহলে কিভাবে লাভ হবে? আমাদের কিভাবে লাভ হবে এটাই তো চিন্তা এখন। পয়সা তো আমাদেরই লস হলো উল্টা। এই যে আমরা দেখতে পাচ্ছি পাশের যে ভুট্টা ক্ষেত, তো একদম নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, জলের জন্য। বৃষ্টি অনেকদিন ধরে নাই তো, জলের জন্য। ব্যাপার হচ্ছে এবার লাভ হবে না, কেন? কিছু লসে আসবে। কেন কেন? ব্যাপার হচ্ছে জল বৃষ্টি নাই, বুঝলে। আর জল দিছি মোটামুটি 5 সের জল দিছি, তাও সেরকম ফলনটা পাইনি। আচ্ছা, ফলনটা কমে গেছে। গত বছর কি বেশি? গতবার এর থেকে ফলনটা ভালো পাইছিলাম, 2বার জল পাইছিলাম, বুঝলে। জল ভুট্টাটার কি ক্ষতি হলো? ভুট্টাতে ক্ষতি হলো কি? ক্ষতি হলো বৃষ্টি যে নাই, জল দিতে হাঁপায় গেছি। কত জল দিব বলেন? আচ্ছা, দানা কেমন হয়েছে? দানা তো ওর থেকে সামনে বার থেকে এবার কমে গেছে দানা, স্পষ্ট মানে দানা নাই। সব মিলের থেকে মানে যে খরচা হয়েছে, মানে এখনও মেশিন ভাড়াটা দিতে পারিনি এখনও। এই যে ভুট্টা বিক্রি করব, তারপরে মেশিন ভাড়া দিব। মোটামুটি দামটা আছে, কিন্তু ফলনে নাই। ফলনটা এবার কম পাবো না, সামনেবারের মতো ফলন পাবো না। তাহলে সব বিক্রি করার পরে তারপরে দেখি এখন কি লাভবান হব কি না, এখন আসলটা আসবে কি না। আসলটা আসবে মানে লাভ পাবো না, এই হচ্ছে ব্যাপার। লাভ না পেলে কিভাবে চলবে? লাভ না পেলে তো আমাদের মুশকিল, এই তো এইভাবেই করতে হচ্ছে, কি করব। এ বিষয়ে উপকৃষি অধিকর্তা ডক্টর শফিক উল আলম জানান, এ জেলায় ভুট্টার ক্রমবর্ধমান চাষ হচ্ছে। গত বছর 1 লক্ষ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে, এবারে আরো বড় পরিসরে চাষ হয়েছে ভুট্টার। পাশাপাশি সমস্যার কথাও স্বীকার করেছেন তিনি। ভুট্টা আমাদের জেলায় ক্রমবর্ধমান হিসেবে বেড়ে চলেছে এর চাষ। গত বছর প্রায় 1 লক্ষ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছিল। এবার রবি মরশুম এবং গ্রীষ্মকালীন মরশুম, দুটো মরশুম মিলিয়ে প্রায় 1,22,000 হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। কারণ উত্তর দিনাজপুরে ফলনটা খুবই ভালো পাওয়া যায়। তো এবছর একটু তো পিকিউলিয়ার সিজন গেল, গোটা ভারতবর্ষেই এই সময় কিছুদিন আগে পর্যন্ত একটা তীব্র তাপপ্রবাহ ছিল। তো ভুট্টার যে নর্মাল ফলন, বিশেষ করে ওই সময় আমাদের রবি মরশুমের ভুট্টাটা হারভেস্ট, অর্থাৎ ওটা ঝাড়াই মাড়াই চলছিল, তো সেই ভুট্টাটা বেশি এফেক্টেড হয়নি। কিন্তু যেটা দেরি করে ওঠে গ্রীষ্মকালীন ভুট্টা, সেইটা ওই যখন তীব্র তাপপ্রবাহ চলছিল কিছুদিন, সেই সময় জলের টান পায়। জলের টান পেলে ফলন একটু তো কমবেই। আমাদের কাছে যা রিপোর্ট এসছে বিভিন্ন জায়গা থেকে, আমরা যেটা সংগ্রহ করেছি বিভিন্ন জায়গায়, যে বিঘে প্রতি 1-1.5 কুইন্টাল ফলন মোটামুটি কমেছে। গত বছর 1 লক্ষ হেক্টরে প্রায় 10 লক্ষ টন ভুট্টা হয়েছিল। এবার আমরা আশা করছি 1,22,000 হেক্টরেও 10 লক্ষ টন ভুট্টার ফলনটা আসবে। তো
যে ফলনটা আমরা ভেবেছিলাম এবার বাড়বে 12 লক্ষ টনের কাছাকাছি যাবে, সেটা হয়তো যাবে না। পুরো ফসল তো নষ্ট হয়ে যায়নি, অল্প কিছুটা ফলন কমেছে। এক্ষেত্রে আমাদের কতটা ফলন কমেছে সেই অনুযায়ী যারা ইন্স্যুরেন্স করেছে সেই ইন্স্যুরেন্স থেকে তারা ক্ষতিপূরণ পেতে পারবে। তো এটা আমাদের তারও কিছু প্রসিডিওর রয়েছে, আগে রিপোর্ট হতে হবে, তারপরে গ্রাউন্ড ট্রুথিং করতে হবে এবং আমাদের ক্রপ কাটিং এক্সপেরিমেন্ট করতে হবে, আবহাওয়ার প্যারামিটারগুলো দেখতে হবে। আবহাওয়ার প্যারামিটার অবশ্যই খারাপ ছিল। তো যখন এই যে তাপপ্রবাহ চলছিল আর আবহাওয়া এতটাই শুকনো ছিল যে জল অনেকবার কৃষকরা দিয়েছে সেচ, কিন্তু সেচ দেওয়ার পরেও জলটা সঙ্গে সঙ্গে শুকিয়ে গেছে। এখন ভুট্টাকে যদি যে কোনো ফসল, ভুট্টা নয়, যদি ভালোভাবে বাঁচিয়ে রাখতে হয় তাহলে জমিতে ময়েশ্চার একটা নির্দিষ্ট অবস্থা পর্যন্ত রাখতে হবে। মোটামুটি আমরা দেখি যে মাটির যে জল ধারণ ক্ষমতা তার 60% পর্যন্ত যদি মাটিতে জল থাকে তাহলে গাছ ঠিকঠাক বাড়ে, ফলন ঠিক মতো হয়। কিন্তু সেই সময় বাতাসে এতটাই টান ছিল যে মাটিতে সেচ দেওয়ার সঙ্গে সঙ্গেই মাটি শুকিয়ে যাচ্ছিল এবং গাছ কিছুটা জলের ঘাটতি পেয়েছে। যদি আমরা মাঠে ঠিকমতো জল দিতে পারতাম তাহলে এই ক্ষতিটা হয়তো এড়ানো যেত কিছুটা। এই জন্যই যেটা দরকার, যদি আমাদের ঢালাও সেচ, যেটা ফ্লো ইরিগেশন বলি, যেটা আমরা মাঠের মধ্যে জল ঢুকিয়ে দিই ওই যে দুটো সারির মধ্যে, ভেলির মধ্যে, তো সেইটা না করে যদি সেই জলটুকুই আমরা স্প্রিংকলার বা ড্রিপ ইরিগেশনের মাধ্যমে অল্প অল্প করে গোড়াটা ভিজিয়ে রাখতে পারতাম তাহলে জলটা সুষ্ঠুভাবে ব্যবহার হতো এবং মাটিতে ঠিক যতটা জল থাকা দরকার ততটা জল আমরা দিতে পারতাম। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৃহস্পতিবার থেকে উত্তর দিনাজপুরের ইটাহার ব্লকের হাসুয়া গ্রামে শুরু হলো ঐতিহ্যবাহী স্বামীনাথের মেলা। দুর্গাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রতি বছর এই দিনে বিরাট মেলা বসে। এদিনও প্রথম দিনেই হাজার হাজার ভক্তের সমাগমে জমে উঠেছে মন্দির প্রাঙ্গণ। মেলা সৃষ্টি করে তো সেটা সঠিকভাবে বলা মুশকিল, তবে গোপালচন্দ্র রায়চৌধুরীর মা শ্রীমতী দুর্গাময়ী রায়চৌধুরী যবে থেকে মন্দিরটা সংস্কার করেন তারপর থেকেই সম্ভবত মেলাটা এইভাবে হয়ে আসছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রায় 400 বছর আগে এই মেলার প্রচলন করেছিলেন তৎকালীন ভূপালপুরের দৌর্দণ্ড প্রতাপ জমিদার ভূপাল রায়চৌধুরী। এরপর বাংলার প্রায় 100 বছর আগে 1321 সালে 25শে বৈশাখ এই মন্দির প্রতিষ্ঠা করেন পরিবারের সদস্য দুর্গাময়ী রায়চৌধুরী। বর্তমানে জমিদারি প্রথা না থাকলেও রয়েছেন তার বংশধরেরা, আর তারাই দীর্ঘদিন এই পুজো এবং মেলার প্রচলন করে আসছেন মহাসড়ম্বরে। ভগবান শ্রীকৃষ্ণ এখানে পূজিত হন স্বামীনাথ হিসেবে। এছাড়াও অন্যান্য দেবদেবীর বিগ্রহ রয়েছে এই প্রাচীন মন্দিরে। জমিদারের উত্তরসূরিরা মেলায় নানান অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। 4 দিন ধরে চলে এই মেলা। 2 দিনাজপুর এবং মালদা জেলার বহু মানুষ এই স্বামীনাথ মেলায় বেড়াতে আসেন প্রতি বছর। এবারও সকাল থেকে মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছে ভক্তদের জন্য। চলে পুজো পাঠ। আগত ভক্তবৃন্দদের মধ্যে নরনারায়ণ সেবারও ব্যবস্থা করা হয়ে থাকে। মেলাতে বসেছে জিভে জল আনা বিভিন্ন খাবার এবং মণিহারি দোকান। মেলায় আসা সাধারণ মানুষের বক্তব্য, বহুকাল থেকেই স্বামীনাথ মেলা হয়ে আসছে এখানে। প্রতি বছর কাজের মাঝেও তাই মেলায় বেড়াতে আসেন তারা। কোথা থেকে মেলার এটা দীর্ঘদিন পুরোনো পুজো, আর ভালো লাগে, এখানে এসে শান্তি পাওয়া যায়। আর ঘটনা হলো যে এটা আমরা দীর্ঘদিনে আমরা আনন্দ পাই। জমিদারের বর্তমান বংশধরেরা বলেন হাসুয়া মেলা প্রাচীন পুজো। প্রচুর মানুষের আবেগ জড়িয়ে রয়েছে এই মেলার সঙ্গে। দূর দূরান্ত থেকে মানুষ আসতে শুরু করেন। আগে চূড়ামন ছিল মূল ভিত্তি, সেখান থেকে পরবর্তীতে রাজবাড়ি এখানে স্থানান্তরিত হয়। প্রতি বছর বৈশাখ মাসে বুদ্ধ পূর্ণিমাতে হয়। কালকে সন্ধ্যাবেলা রাজবাড়ি পরিবারের পুজো হয়ে গেছে, আজকে জনগণের জন্য মন্দির খুলে দেওয়া হয়েছে। তখন তো সম্ভবত এটা তো সঠিকটা রাজবাড়িগুলো বলতে পারবে, তো কৃষ্ণ নারায়ণ চৌধুরী কামাল থেকে হয়ে আসে। আরসিটিভি সংবাদ, ইটাহার।
ওবিসি শংসাপত্র বাতিল ইস্যুতে বৃহস্পতিবার রায়গঞ্জের সাংবাদিক বৈঠক করলেন উত্তর দিনাজপুর জেলা বিজেপির সহসভাপতি নিমাই কবিরাজ। তার সাথে উপস্থিত ছিলেন বিজেপির ওবিসি মোর্চার জেলা সভাপতি অমিত সাহা এবং ওবিসি মোর্চার জেলা সম্পাদক অমিত ঘোষ। এদিন নিমাই কবিরাজ জানান, সম্প্রতি হাইকোর্ট রায় দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে প্রায় 5 লক্ষের ওপরে ওবিসি সম্প্রদায়ের মানুষ আজ দিশেহারা, যাদেরকে এই শাসক দলের আমলে ওবিসি শংসাপত্র দেওয়া হয়েছিল, আদালতের পক্ষ থেকে শংসাপত্র বাতিল করা হয়েছে। এই বাতিলকরণের মূলত কারণ ওবিসি সম্প্রদায়কে সংরক্ষণ করার জন্য যে নিয়মাবলী মানা উচিত ছিল তৃণমূল কংগ্রেস সরকার সেই নিয়মের তোয়াক্কা না করে সংখ্যালঘু ভোটকে তোষণের জন্য ভোটের রাজনীতির স্বার্থে সংখ্যালঘু ভাইদের অধিক সংখ্যায় এর আওতায় নিয়ে এসেছে বলে জানান নিমাই কবিরাজ। প্রেস মিট ডাকার মূলত বিষয় যেটি আছে, মহামান্য হাইকোর্ট আপনারা শুনেছেন একটা রায় দিয়েছে, সেই রায়ের পরিপ্রেক্ষিতে প্রায় 5 লক্ষর উপরে মানুষ, ওবিসি সম্প্রদায়ের মানুষ আজ দিশেহারা, যাদেরকে এই শাসক দলের আমলে ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে, কোর্টের পক্ষ থেকে সেই সার্টিফিকেট বাতিল করা হয়েছে। এই বাতিল করার মূলত কারণ, ওবিসি সম্প্রদায়কে সংরক্ষণ করবার জন্য যে নিয়ম মেনে করা উচিত ছিল, আমার পশ্চিমবাংলার শাসক দল তৃণমূলের সরকার সেই নিয়মের তোয়াক্কা না করে সংখ্যালঘু ভোটকে তোষণ করবার লক্ষ্যে ভোটের রাজনীতিক স্বার্থে সংখ্যালঘু ভাইদের অধিক সংখ্যক মানুষকে এই সংরক্ষণের আওতায় নিয়ে এসেছে এবং সেই নিয়ে আসার পর তার বিরুদ্ধে যে হাইকোর্টে মামলা হয়েছিল, সেই মামলার রায় হওয়ার পরিপ্রেক্ষিতে 5 লক্ষাধিকের উপর মানুষ তারা আজকে বিপদের সম্মুখীন, তারা আজকে বঞ্চনার শিকার হতে চলেছে এবং সেটা শুধু সারা পশ্চিমবঙ্গের সাথে সাথে আমার উত্তর দিনাজপুর জেলাতেও এই রকম হাজার হাজার সংখ্যালঘু মানুষকে বেআইনিভাবে ওবিসি মোর্চার সার্টিফিকেট দেওয়া আছে। এখানে আমি বলতে চাই, 10 সালের পর থেকে শাসক দল ক্ষমতায় আসার পর যেভাবে প্রথমে 42%, পরবর্তীতে আরও 35% যুক্ত করে যেভাবে সংখ্যালঘুদের ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে, তাতে করে প্রকৃতি ওবিসি যারা, যেই সব মানুষগুলো এই সুযোগ পাওয়ার অধিকারী, সংরক্ষণের আওতায় থেকে সরকারি সুযোগ সুবিধা, সেই চাকরি থেকে শুরু করে আর্থসামাজিক উন্নয়ন থেকে যেগুলো পাওয়ার কথা ছিল, সেই মানুষগুলো বঞ্চিত হয়েছে। এবং আমাদের আইডেন্টিটি করার ব্যাপার নেই এখানে অনগ্রসর যে কল্যাণ কমিশন রয়েছেন, তাদের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী তারা যেন ওবিসিরা সার্টিফিকেট পায়, এটাই নিয়ম। তাহলে কি প্রকৃত যারা আবেদন করেছিল তারা পায়নি, তাদের বদলে অন্য কাউকে? হ্যাঁ, তাই হয়ে যেত, স্বজন পোষণ এখানে ব্যাপক হয়ে, এটাই তো মূল বিষয়। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী সংবাদের জন্য নজর রাখুন শুধুমাত্র RCTV সংবাদে। নমস্কার।